নমস্কার, শুরু করছি আজকের পর্বের জনমত এবং জনমতে আজকে যাব হচ্ছে গ্রাউন্ড জিরোতে। আপনারা 9 দিন ধরে যেভাবে দূরভাষের মাধ্যমে আমাদের সাথে সংযোগ স্থাপন করছেন এবং বিশেষভাবে হচ্ছে ফেসবুক স্ট্রিমিংয়ের পর অনেকে দেখার পর হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করছেন, সেই কমেন্টগুলো পেয়ে সত্যি আমরা ধন্য। তার কারণ হচ্ছে অনেক রকম সাজেশনস আসছে এবং ভারতের বর্তমান রাজনীতি সমাজ নিয়ে যেভাবে আপনারা বলিষ্ঠভাবে কিছু কিছু প্রশ্ন এবং আপনাদের মতামতকে তুলে ধরছেন তা সত্যি প্রশংসার যোগ্য। আপনাদের থেকে আমরাও অনেক কিছু শিখতে পারছি। আমি নিজে ব্যক্তিগতভাবে অবশ্যই সমৃদ্ধ হচ্ছি, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। আজ দূরভাষের কোনো সুযোগ থাকছে না, তার কারণ গ্রাউন্ড জিরো থেকে আজকে যেহেতু পর্বটি সম্প্রচারিত হবে, আজকের গ্রাউন্ড জিরোটি খুব ইম্পর্টেন্ট। কলকাতার মধ্যে নিউ টাউনে 3 বছর ধরে নিউ টাউন উৎসব এবং মেলা হচ্ছে। গত বছরও সেখান থেকে আমরা দেখিয়েছিলাম, আপনাদেরকে গ্রাউন্ড জিরোতে পৌঁছেছিলাম এবং আজকে ওই উৎসব মেলাতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেখানে সেমিনার এবং বিতর্ক ছিল সবচেয়ে বড় কথা, এবং বিতর্কটি বেশ ঝাঁঝালো বিতর্ক হয়েছিল। সেই বিতর্কে একদিকে যেমন সিপিআইএম নেত্রী মধুজা সেন রায় ছিলেন বিশিষ্ট প্রাবন্ধিক লেখক বাসু আচার্য, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কৃষাণু মিত্র এবং ভারতীয় জনতা পার্টির মুখপাত্র প্রসেনজিৎ ঘোষ এবং ছিলেন নীলাঞ্জন দাম, যিনি ভারতের বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত একজন কর্মী, এবং তার সাথে ছিলেন সৈকত আলী মোল্লা, যিনি এই মেলা কমিটির অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। প্রত্যেকে এই বিতর্কে ছিলেন। সেই বিতর্কের মধ্যে থেকে আমিও ছিলাম সেই বিতর্কে। তবে সেই বিতর্কে আমি সঞ্চালক হিসাবে যেহেতু ছিলাম, আমি আপনাদের কাছে যারা সেদিন বক্তা ছিলেন তাদের বক্তব্যটাকেই আমি তুলে ধরতে চাইব। তার কারণ বিতর্ক যে বিষয়টাকে নিয়েছিল, সমসাময়িক সময়ে ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্র কি বিপন্নতার অনেকগুলো দিক থাকে। যেমন হচ্ছে সিপিআইএমের যিনি মধুজা সেন রায়, তার কাছে বিপন্নতা একরকম, ধর্মীয় মৌলবাদের প্রভাব এবং হিন্দু রাষ্ট্রের সাপেক্ষে বিজেপির যে উন্মাদনা সেদিকে যেমন ইঙ্গিত রয়েছে, আবার ইঙ্গিত রয়েছে যে নির্বাচনে ভোট না দিতে পারার অভিজ্ঞতার কথা বারবার উঠে এসেছে এই রাজ্যে, বিশেষ করে পঞ্চায়েত বা হচ্ছে মিউনিসিপ্যাল নির্বাচনে। শাসকের বিরুদ্ধে অনেকেই দাগিয়ে দিয়েছেন তাদের রাগ, ক্রোধ, অভিমান, এবং অন্যদিকে ভারতীয় জনতা পার্টির বক্তব্য কি সেটাও আমরা শুনে নেব। তবে শুরুতেই আপনাদের কাছে বলে রাখি যে ফেসবুক স্ট্রিমিং যেহেতু হবে, তাই ফেসবুকে আজকে আপনারা অবশ্যই কমেন্ট রাখবেন, ভালো লাগলে লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন আর প্লাস নিউজকে। চলুন সরাসরি চলে যাব গ্রাউন্ড জিরোতে। নমস্কার, এখানে যারা উপস্থিত হয়েছেন এবং তার সাথে আমার প্যানেলিস্ট যারা আছেন এবং এই মেলা কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়ে আমি কিছু কথা আপনাদের সামনে বলছি। আজকে সাধারণতন্ত্র দিবস। আমাদের সংবিধানের প্রস্তাবনায় খুব বড় বড় করে লেখা আছে ভারতবর্ষ একটি গণতান্ত্রিক সাধারণতন্ত্র, এবং তার সাথে আরো দুটো গুরুত্বপূর্ণ কথা লেখা আছে সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ। ভারতবর্ষের সংবিধান আজ চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে রয়েছে। ভারতবর্ষের আজকে প্রজাতন্ত্র দিবসে দাঁড়িয়ে আমাদের সবচেয়ে বড় এই মুহূর্তে আমাদের সামনে থ্রেট হলো ভারতবর্ষের সংবিধানকে কিভাবে আমরা রক্ষা করব। ভারতবর্ষের সংবিধানকে আমাদের রক্ষা করতে হবে। ভারতবর্ষের সংবিধানে মূল যা বিন্যাস, মূল যা বিষয় রয়েছে, যা আমরা ভারতবর্ষের সংবিধান ছেঁচে আমরা যা পাই, সেখানে যে কথা লেখা আছে গণতন্ত্র কিভাবে প্রসারিত হবে, লেখা আছে মানুষের কথা বলার স্বাধীনতার অধিকারের কথা, লেখা আছে মানুষের বসবাস করার অধিকার, মানুষের খাওয়ার দাওয়ার সেই সমস্ত ধরনের স্বাধীনতা মানুষকে দেওয়া হয়েছে ভারতবর্ষের সংবিধানে। আর সেখানে দাঁড়িয়ে আজকে আমাদের সামনে অভিজ্ঞতাটা কি? আব্রাহাম লিঙ্কন বলেছিলেন, অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এই পিপল আজকে কোথায় দাঁড়িয়ে আছি? আমরা আজকে কোথায় দাঁড়িয়ে আছি? এই ধরুন না, আমরা যাদেরকে ইলেক্ট করে পাঠালাম পার্লামেন্টের ভেতরে, শুধুমাত্র শাসকের পছন্দ হলো না যে তারা প্রশ্ন উত্থাপন করছেন, বের করে দিলেন, কথা শোনার প্রয়োজন মনে করলেন না, প্রচুর সাংসদকে এবার সংসদের বাইরে বের করে দিয়ে
গুরুত্বপূর্ণ বিল পাস করাচ্ছেন দেশের শাসক। আমরা দেখেছি তো আমাদের দেশে আমরা দেখেছি মানুষের মতামত প্রকাশের অধিকার থেকে শুরু করে সবকিছুর উপরে নিয়ন্ত্রণ আনা হচ্ছে। মিডিয়া চ্যানেল কিভাবে চলবে, মিডিয়ায় বসে ঠিক কোন কথা কতটা বলা যাবে আর যাবে না, কর্পোরেট মিডিয়া যখন নিয়ন্ত্রিত হচ্ছে পুঁজির দ্বারা এবং শাসকের দ্বারা, সেখানে দাঁড়িয়ে মিডিয়ার স্বাধীনতা, মিডিয়ার গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে কাজ করে, সেই জায়গাটা বারবার বিঘ্নিত হচ্ছে। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমাদের গণতন্ত্র আজকে সত্যি বিপন্ন, গণতন্ত্র আজকে আক্রান্ত। এক শাসক, সেই শাসকের মত অনুসারে চলতে পারলে তুমি গণতান্ত্রিক, তোমার যাবতীয় স্বাধীনতা আছে। আর শাসকের মত অনুসারে চলতে না পারলে যাবতীয় স্বাধীনতা তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হবে। আমি শেষ করতে চাই যে কথাটা বলে, আমরা দেখেছিলাম কি করে ডিসেন্ট্রালাইজেশন ঘটানো হয়েছিল অ্যাডমিনিস্ট্রেশনে, প্রশাসনে কি করে বিকেন্দ্রীকরণ ঘটানো হয়েছিল ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার মাধ্যমে। আজকে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থাও আসলে প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়ে। পৌরসভায় আমরা ওয়ার্ড কমিটি তৈরি হতে দেখেছিলাম, যেখানে সাধারণ নাগরিক থাকতেন, সাধারণ নাগরিকেরা তাদের মতামত দেওয়ার অধিকার পেতেন। আমরা এখন দেখছি সেই ওয়ার্ড কমিটিগুলো কার্যত তুলে দেওয়ার চেষ্টা চলছে। আমাদের কথা বলার অধিকার বিপন্ন, আমাদের গণতান্ত্রিক অধিকার, সেটা ভোট দেওয়ার অধিকার হতে পারে, নির্বাচিত করার, নির্বাচিত হওয়ার, কথা বলার অধিকার, সমস্ত কিছু আজ বিপদের মুখোমুখি দাঁড়িয়ে। আমার আহ্বান থাকবে, আমরা এই গণতন্ত্রকে বাঁচাতে আসুন, সবাই মিলে উদ্যোগী হন। আজকের আমি প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করি R+-এর সুজিত বাবুকে, যে নিউটন মেলা প্রাঙ্গণে এবং পাশাপাশি নিউটন মেলা কমিটির কর্তৃপক্ষ যারা আছে তাদেরকেও ধন্যবাদ। ভারতবর্ষ জন্ম স্বাধীনতার পরে যে সংবিধান হয়েছে, সেই সংবিধানের আগে ভারতবর্ষ, এটা ভুলে গেলে চলবে না, ভাগ হয়েছিল দ্বিজাতি তত্ত্বের উপর নির্ভর করে, ধর্মের ভিত্তিতে। একদিকে পাকিস্তান, একদিকে হিন্দুস্তান। ভারতবর্ষ বৌদ্ধবাদের ইতিহাস প্রাচীন যুগ থেকে আছে, তো সেখানে সেই বারে বারে বৌদ্ধবাদের কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্যকে উপেক্ষা করে স্বাধীনোত্তর ভারতবর্ষে একটা প্রচেষ্টা চালানো হয়েছিল যে সেটাকে বিকৃত করে দেয়া। আমরা দেখেছিলাম বামপন্থী ইতিহাসবিদ ইরফান হাবিব, তিনি অনেক বিকৃত তথ্য সংযোজন করেছিলেন ইতিহাসকে, সত্য কখনো চেপে রাখা যায় না। তাই আমরা দেখেছি যে ভারতীয় সংস্কৃতির যে সত্য, সেটা উঠে এসেছে, বেরিয়ে এসেছে। এবং পাশাপাশি স্বাধীনোত্তর ভারতবর্ষে শিরোভাগ শাসন করেছেন কংগ্রেস। সেই কংগ্রেসকে আমরা দেখেছি যে তারা ভারতবর্ষের ঐতিহ্যকে ভুলে গিয়ে সংবিধানের অপব্যবহার করে, এবং এটা না বললেই নয়, ব্রিটিশ সাম্রাজ্যবাদে বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে যে সংবিধান রচনা হয়েছিল, সেখানে সংযুক্ত হয়েছিল গণপরিষদের মধ্য দিয়ে যে ব্রিটিশ সাম্রাজ্যবাদকে বাদে কিছু বস্তা পচা আইন, 1860 সালে আইপিসি যুক্ত হয়েছিল, রাষ্ট্রবিরোধী আইন ইউএপিএ ধারা যুক্ত হয়েছিল। আমরা দেখেছি বাবা সাহেব আম্বেদকর যুক্ত করতে চাইনি আর্টিকেল 370 বা 30 অনেক আইন টেম্পোরারি বলে লেখা ছিল, সংযোজিত হয়েছিল, কিন্তু সেই টেম্পোরারিকে পার্মানেন্ট করবার চেষ্টা হয়েছিল। আমরা ছেলেবেলা থেকে রাজনীতি অলিন্দে যেদিন থেকে এসেছি, সেদিন ভাবতাম ভারতীয় সংস্কৃতিতে যদি রামলালা প্রাণ প্রতিষ্ঠা হয়, মন্দির নির্মাণ হয়, তাহলে আমাদের বোঝানো হয়েছিল যে সারা ভারতবর্ষ জুড়ে একটা সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়বে। আমাদের বোঝানো হয়েছিল যে পাকিস্তানে যদি 370 ধারা
তুলে দেওয়া হয়, তাহলে ভারত পাকিস্তানে হয়তো যুদ্ধ শুরু হয়ে যাবে। কিন্তু দেখুন, নতুন প্রজন্মের যারা ভোটার আছে, নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যারা আছে, সেই ভোটারদের গড় বয়স কিন্তু 29 বছর। তারা উন্নয়ন চায়, তারা ডিজিটাল ইন্ডিয়া চায়, তারা আত্মনির্ভর ভারত চায়। তাই জন্য আমরা আজকে ভারতবর্ষ একটা বিশ্বাসী রাষ্ট্র হিসাবে সারা বিশ্বের কাছে প্রমাণ করেছে যে 58টা দেশ ভিসা ফ্রি করে দিয়েছে। আজকে আমরা দেখেছি ভারত সামরিক অস্ত্র সরবরাহ করছে, রপ্তানি করছে, এবং ডিজিটাল পেমেন্টে, ইউপিআই পেমেন্টে সারা বিশ্বের মধ্যে সেরা হচ্ছে। প্রায় 74টা দেশ রুপি ব্যবহারের জন্য সম্মত হয়েছে। এবং অধুনা 370 ধারা তুলে দেওয়ার পরে আমরা দেখেছি G20 সম্মেলনে যে পর্যটন শিল্প সহ প্রায় 100-এর অধিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যেখানে সারা ভারতবর্ষের রাষ্ট্রপুঞ্জের শীর্ষস্থানীয় দেশগুলো উপস্থিত ছিল। আজকে ভারতবর্ষ একটা নতুন গতি পেয়েছে উন্নয়নে। আজকে বলুন তো, যে ভারতবর্ষকে তৃতীয় বিশ্বের দেশ হিসেবে গণনা করা হতো, সেই জায়গায় আমরা ভারতবর্ষের ইতিহাস নতুনভাবে শুরু হয়েছে। গণতন্ত্র প্রতি 5 বছর অন্তর বা 3 বছর অন্তর ওই একটা বোতাম টিপে গণতন্ত্রের প্রমাণ হয় না। গণতন্ত্রটা হচ্ছে একজন মানুষ তার মাথা এবং দুটো হাতকে কাজে লাগিয়ে সে যখন স্বাধীনভাবে বেঁচে থাকতে পারে, যে ব্যবস্থাটার মধ্যে, যে পরিমণ্ডলটার মধ্যে, সেটা হচ্ছে গণতান্ত্রিক পরিমণ্ডল। এবং যখন শতকণ্ঠে সহস্র কণ্ঠে হ্যাঁ বলা হচ্ছে, তখন না বলার অধিকারটা, একজনেরও না বলার অধিকারটা হচ্ছে গণতান্ত্রিক অধিকারের জায়গা। তো এইটা যদি দেখা যায়, এই ডেমোক্রেটিক ফ্যাব্রিকের জায়গাটা কিন্তু ভারতবর্ষে স্বাভাবিকভাবেই যখন থেকে ভারতীয় সংবিধান গৃহীত হয়েছে, তারপর থেকেই কিন্তু একটু একটু করে সেটা কিন্তু আক্রান্ত হচ্ছে। একবার একজন কমিউনিস্ট নেতা, তার নাম সোমনাথ লাহিড়ী, তিনি বলেছিলেন যে আমরা ডান হাত দিয়ে সবকিছু দিয়েছি, বাঁ হাত দিয়ে আবার ফিরিয়ে নিয়েছি। এই দেওয়া আর নেওয়ার মধ্যে একটাই জিনিস উনি বলেননি, সেটা হচ্ছে এই দেওয়া আর নেওয়ার মধ্যে একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে যখন আমি নিলাম বা যখন আমি দিলাম, তখন তার কিছু অবশেষ লেগে থাকে, হাতে অবশেষটা থেকে যায়। তো সেই জন্যে ভারতের গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যেও কিছু অবশেষ থেকে গেছিল, যার ভিত্তিতে মানুষ তার কণ্ঠস্বরটা পৌঁছে দিতে পারতেন, তার প্রতিবাদের কণ্ঠস্বরটা পৌঁছে দিতে পারতেন। বর্তমানে যে শাসক গোষ্ঠী এসেছে, তারা সেই অবশেষটুকুকেও বিদায় করে দেওয়ার চেষ্টা করছে। আপনারা শুনলেন গ্রাউন্ড জিরো থেকে যে কিভাবে বিতর্ক সংগঠিত হচ্ছে, এবং এই বিতর্কের মধ্যে খুব গুরুত্বপূর্ণ দিক যেটি উঠে আসছে সেটি হচ্ছে ভারতীয় জনতা পার্টি বারবারই এটা বলতে চাইছে তাদের উন্নয়নের কথা, এবং গণতন্ত্র আছে বলেই না এরকম একটা বিতর্ক হতে পারছে, এই বক্তব্যও উঠে আসছে। সত্যিই তাই, বিতর্কের একটা পরিসর দরকার এই দেশে। মুক্ত মনে স্বাধীনভাবে যদি মানুষ তার মত না প্রকাশ করতে পারেন, তাহলে কোথায় যাবে? এই ধরুন, আজকে আয়ারাম, গয়ারাম, পাল্টুরামেরা যেভাবে ভারতীয় সংসদীয় গণতন্ত্রকে তারা যেরকম একটা হাস্যকর জায়গায় গিয়ে নিয়ে যাচ্ছে, সেখানে মানুষের কাছে বা ভোটারদের কাছে, নাগরিকদের কাছে তো প্রশ্নও আগামী দিনে আসতে থাকবে যে আমরা এই রোদের মধ্যে দাঁড়িয়ে ভোট দিয়ে 5 বছরে জন্যে সরকার নির্বাচিত করি, কেউ নির্বাচিত হবার পর যে এজেন্ডা নিয়ে যান, ও মা, তারপরে তারা শিবির বদল করে ফেলেন। এমনকি যে প্রতিশ্রুতিগুলো দেন, ইস্তেহারগুলো দেন, সেই ইস্তেহার কটা তারা রক্ষা করতে পারেন? এই সবই কি সংসদীয় গণতন্ত্রকে বিপন্ন করে না? এই প্রশ্নগুলো থাকেই। চলুন বিতর্কের আরও একটু অংশ আপনাদেরকে শোনাবো। কিন্তু আজকে যে বিষয়টা, সেই বিষয়টাতে আমি ঠিক এখনো অব্দি কোনো একটা ডাইরেকশন পেলাম। আমি যেইভাবে বিষয়টা দেখছি, যে সংবিধান বা সাংবিধানিক গণতন্ত্র এইটা বিপন্ন, ভারতবর্ষের সাংবিধানিক গণতন্ত্র বিপন্ন কি না, কোয়েশ্চেন মার্ক। দেখুন, শাসক যখন নিরঙ্কুশ হয়,
তখন একটা এরকম বিপন্নতা সবসময় সামনে আসে। এটা একটা প্রশ্ন। স্বতঃস্ফূর্ত জাত মানে শাসক যতই নিরঙ্কুশ হবে সে আরো স্থায়ী হতে চাইবে, আরো নিরঙ্কুশ হতে চাইবে। আমরা দেখেছি এখানে বলা হলো যে ভারতবর্ষের সংবিধানের নাকি অনবিচ্ছেদ্য অঙ্গ হচ্ছে সমাজতান্ত্রিক এবং সেকুলার বা ধর্মনিরপেক্ষতা। প্রথম কথা হচ্ছে 1950 সালে আজকের দিনে যে সংবিধান আমরা মাথা পেতে গ্রহণ করেছি সেই সংবিধানের প্রিয়াম্বেলে সোশ্যালিস্ট বা সমাজতান্ত্রিক এবং সেকুলার বা যার ট্রান্সলেশন আমরা ধর্ম নিরপেক্ষতা করি দুটোই ছিল না। এটা 1976 সালে হয়েছে, সেটা সংবিধান কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে হয়েছে। তাহলে কি 1950 থেকে যে গণতন্ত্র আমরা নিজেদেরকে উপহার দিয়েছি সে কি এই প্রথম 26 বছর সে কি আজকের দিনে ধর্ম নিরপেক্ষতাকে আমরা যেভাবে ব্যাখ্যা করি সেটা কি ছিল না? 100বার ছিল। কিন্তু প্রবলেম হচ্ছে সেকুলার কথা, ইংরেজি সেকুলার কথা ঠিক যদি ট্রান্সলেশন করি তার মানে দাঁড়ায় হচ্ছে ধর্মহীনতা, ধর্মহীন। ভারতবর্ষ কখনো ধর্মহীন রাষ্ট্র নয়। ভারতবর্ষ নিশ্চয়ই ভারতবর্ষে শাসন ব্যবস্থা ধর্ম নিরপেক্ষ মনোভাব নিয়ে চলবে, কিন্তু ভারতবর্ষের ঐতিহ্য, ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের সভ্যতা কখনো ইউরোপীয় ধর্মহীনতাকে মান্যতা দেয়নি আমাদের সমাজ দেয়। এক। দুই হলো যে আজকের এই বিপন্নতা আমরা জানি। আমি যদি আমার কলেজ জীবনের আমার তখন ইস্তেহার পড়া, নিশ্চয়ই একটু দাদা বললেন যে এখনকার দিনের পলিটিশিয়ানদের পড়াশোনার অভ্যেসটা নাকি নেই, নিশ্চয়ই হয়তো অনেক অর্থে হয়তো সত্যি ঠিকই হয়তো বলেছেন। আমারও যেরকম প্রত্যেক দলে, আমার দলে অন্য সব দলেরই ইস্তেহার পড়ার অভ্যেস ছিল, ইদানিং সে অভ্যেসটা চলে গেছে। আমি এই সিপিএম সিপিআই এর ইস্তেহারে বারবার দেখেছি, তারাও বলেছে তারা যদি কোনোদিন নিরঙ্কুশ হতে পারে গণতান্ত্রিক ভাবে, তারা কিন্তু ভারতের যে ব্যবস্থা সেটা কিন্তু কমিউনিস্ট ব্যবস্থাতে পরিণত করার চেষ্টা করে। আমরা দেখেছি কংগ্রেস কতগুলো অ্যামেন্ডমেন্ট করেছে। তার অন্যতম আমি একটা উদাহরণ দিলাম যে সেকুলার এবং সোশ্যালিস্ট এই কথাটা 1976 সালে কনস্টিটিউশনে ঢোকানো হয়েছে। এবার আসি বর্তমান শাসক যারা দিল্লিতে, তাদের আমি 3টে বইয়ের উল্লেখ করব যে কেন ভয়টা আরো বেশি। কেন? নিশ্চয়ই আমি আবার বলছি, শাসক যখন নিরঙ্কুশ হবে সে নিজের ক্ষমতাকে আরো দীর্ঘায়িত করতে চায়, এটা টেন্ডেন্সি, হিউম্যান টেন্ডেন্সি। কিন্তু এই যে বর্তমান যারা শাসক দিল্লিতে, আমি 3টে বইয়ের উল্লেখ করছি এবং 3জনই তাদের তাত্ত্বিক। বর্তমান প্রধানমন্ত্রী, বর্তমান ভারতীয় জনতা পার্টি নেতৃত্ব, যারা ওদের কি সংঘ পরিবারের যারা নেতৃত্ব, তারা এই 3টে বইকে মূলত তাদের যে রাজনৈতিক চিন্তা ভাবনা তার প্রেরক হিসেবে তারা গণ্য করেন এবং বারবার সেটা বলেন। প্রথম হচ্ছে দীনদয়াল উপাধ্যায়, তার একাত্ম মানববাদ। দ্বিতীয় হচ্ছে বিনায়ক দামোদর সাভারকারের হিন্দুত্ব। এবং তৃতীয় হচ্ছে আমাদের মাধব সদাশিব গোলওয়ালকারের চিন্তা চয়ন বা যেটা বাঞ্চ অফ থটস। এই তিনটেতেই সুবিধা বলে দিই, পার্সপেক্টিভটা নষ্ট হয়ে যাবে। এই তিনটেতেই তাদের ভারতবর্ষের সংবিধানের প্রতি তাদের অশ্রদ্ধা, ভারতবর্ষের সংবিধানের প্রতি তাদের যে বিদ্বেষ, সেটা বারবার তারা লোকাল, তারা পরিষ্কার বলেছেন যে এই সংবিধানকে তারা মানেন না। এবং তারা কেন মানেন না তার অনেকগুলো কারণ তারা দিয়েছেন। মূলত আমি যতটা আমার কম বুদ্ধিতে বুঝেছি, তাদের বিবাদটা দুটো জায়গায়। একটা হচ্ছে যে বর্তমান সংবিধানে অনেক কিছু বিদেশ থেকে নেওয়া হয়েছে বা ইউরোপীয়, যেটা আমাদের বিজেপির প্রসঙ্গিত বলার চেষ্টা করলো। নিশ্চয়ই ওদের এই জায়গায় একটা তাত্ত্বিক বিবাদ আছে যে অনেক ইউরোপীয় এই যে পিনাল কোডের কথা বললো, এই চিন্তা ভাবনা হতে পারে। একটা নাচটা বলে দিই। দ্বিতীয় যেটা মারাত্মক, যে তাদের যে দেয়ার আইডিয়া অফ নেশন, তারা নেশন বলতে কি বোঝে? তারা বলে হিন্দু ইজ এ নেশন
এইখানে বিবাদটা দ্বিজাতীয় তত্ত্ব যেটা বলার, এখানে অনেকে বললেন দ্বিজাতীয় তত্ত্বটা সেই দিন ভেঙে গেছে যেদিন বাংলাদেশ গঠন হয়েছে, এবং সেটা বাঙালিদের নেতৃত্বে হয়েছে। তার জন্য আমি নিজেকে একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি। ধর্ম নিরপেক্ষ শব্দটা ভারতবর্ষের সংবিধানের প্রিয়াম্বেলে ব্যবহার করা হয়েছে। ধর্মনিরপেক্ষতা মানে আসলে শাসকের ধর্মহীনতা। আসলে সারা ভারতবর্ষের মানুষের ধর্মীয় স্বাধীনতার অধিকার ভারতবর্ষের সংবিধানের ৩য় অধ্যায়ের 25 থেকে 28 নম্বর ধারায় এনশিওর করা হয়েছে। সেখানে দাঁড়িয়ে এই ধর্মহীনতা মানে সমাজের ধর্মহীনতার কথা বলা হয়নি, শাসকের ধর্মহীনতার কথা বলা হয়েছে। এবং শাসক কোনো ধর্মাচরণ করবেন না, কোনো ধর্মকে প্যাট্রোনাইজ করবেন না, এই কথা বলা হয়েছে খুব পরিষ্কার করে। ফলে এটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করে কোনো লাভ নেই। 1951-52 সালে সোমনাথ মন্দির সরকারি তত্ত্বাবধানে পুনর্নির্মাণ হয়েছে। রাষ্ট্রের ব্যবস্থা যদি ধর্ম নিরপেক্ষতা, যেটা মধুজা বলার চেষ্টা করছে, তাই হতো, তাহলে এই গত বছর জুন না জুলাই মাসে কেরলের বামপন্থী সরকাররা ওখানে একটা ভগ্নদশার মিশ্রি মসজিদ সরকারি তহবিল থেকে টাকা খরচা করে সেটাকে তারা রেনোভেট করেছে। এইগুলো কোনো, যেটাও বলতে চাইছে সেই রাষ্ট্রে হয় না, কিন্তু আমরা এটার জন্য কোনো লজ্জিত নয়, আমরা গর্বিত। আমাদের সরকার কৈলাস মানসরোবর যাত্রা বা গঙ্গাসাগর যাত্রাতে অনুদান দেবে, আবার হজ করার জন্য অনুদান দেবে। এইখানে ইউরোপীয় যে সেকুলারের ব্যাখ্যা ধর্মহীনতা এবং আমরা যেটাকে ধর্ম নিরপেক্ষতা বলি, এটা তফাৎ আছে, এটাই আমি বলার চেষ্টা করছি। রাষ্ট্র, স্টেট, অর্থাৎ যেটা পুরো দেশটাকে অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে নিয়ে আসছে, সেই রাষ্ট্র এসেনশিয়ালি ধর্ম নিরপেক্ষ হবে, তার কোনো ধর্মীয় রং থাকবে না। মানুষের ধর্মের কথা তো আছেই, মানুষ তো তার স্বাধীনভাবে তার ধর্মীয় যাপন করতে পারে। বিষয়টা সেকুলারিজম কথাটাকে একটু ভুলভাবে সেই কারণে ব্যাখ্যা করা হচ্ছে। আর সোমনাথ মন্দিরের প্রসঙ্গটাই বলি, সোমনাথ মন্দির ঠিক যে সরকারি অর্থানুকূল্যে যে সেটাকে যেমন সারানো হলো, সেটাকে যেমন নির্মাণের দিকে যাওয়া হলো, আবার একই সঙ্গে যখন রাজেন্দ্র প্রসাদ যেতে চাইছেন উদ্বোধনে, সেখানে নেহরু তাকে বলছেন আপনি একটি ধর্মনিরপেক্ষ দেশের প্রেসিডেন্ট, আপনি যাবেন না। তাতে রাজেন্দ্র প্রসাদ যখন বলছেন যে না আমি যাব, তখন তিনি পরিষ্কার নেহরু এই মর্মে তার নোট দিচ্ছেন। আপনারা খুলে দেখতে পারেন, নেহরুর নোট হচ্ছে যে তাকে একজন বিশিষ্ট অতিথি হিসাবে পরিচয় দেবে, কিন্তু নট অ্যাজ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। নেহরুর ইন্টারপ্রিটেশনটা দেশের সংবিধান নয়। দেশের সংবিধান যেটা লেখা আছে, দেশের গ্রহীত সংবিধান, ওটা সংবিধান। যখন দেশে রাষ্ট্রপতি আছে, প্রধানমন্ত্রীর তৎকালীন যদি মনে করেন তার পরিচয় অন্যভাবে নেওয়া হবে, তাতে সেটা পাল্টে যায় না। প্রধানমন্ত্রী বলা সত্ত্বেও উনি সেই দিন যখন সোমনাথ মন্দিরে গেছিলেন, উনি আমাদের প্রথম সিটিজেন ছিলেন, দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন, আমাদের সামরিক বাহিনীর প্রধান ছিলেন। এটা শুধু একটা গালভরা কথা বলে এটাকে নকশাত করে যাবে। আজকের বিতর্ক সভার মেন বিষয় যেটা, সেটা হলো যে ভারতের গণতন্ত্র বিপন্ন। আচ্ছা, একটা কথা বলুন তো, ভারতের গণতন্ত্র যদি বিপন্ন হতো, তাহলে আজকে এরকম একটা ওপেন ফোরামে এই বিষয়ে আলোচনা করার সাহস, রাদার আই উড সে দুঃসাহস কি কারো হতো? একটা দেশের যদি গণতন্ত্র বিপন্ন হয় এবং সেই দেশের ওপর বা সরকারের ওপর যদি কেউ আঙুল ওঠায়, তার পরিণতি কি হয় সেটা আমাদের আশেপাশের দেশগুলোতে তাকালেই বোঝা যাবে। কোন দেশের নাম আমি নেব না, কারণ দেশের নাম নিলে অনেকেরই আবার বুকে হয়তো একটু চিনচিনে ব্যথা শুরু হয়ে যাবে। আমাদের 140 কোটি দেশের জনসংখ্যা, আমাদের হিন্দু সংখ্যাগরিষ্ঠ। তার মধ্যে আমাদের রাষ্ট্রপতি একজন উপজাতি জনজাতির মহিলা, প্রধানমন্ত্রী একজন ওবিসি জনগোষ্ঠী, 30 জন নির্বাচিত ইলেকটরেট মুখ্যমন্ত্রীর মধ্যে 4 জন খ্রিস্টান, 3 জন বুদ্ধিস্ট, 1 জন শিখ, 1 জন সর্বত্যাগী সন্ন্যাসী এবং 1 জন অ্যাথিস্ট নাস্তিক, এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন হিন্দু মহিলা। এরকম ডাইভার্সিটি একটা সংগঠিত সুশক্ত গণতন্ত্রই দিতে পারে।
এবং এই যে গণতন্ত্র, ভারতবর্ষের গণতন্ত্র, এটা শুধুমাত্র শক্তিশালী নয়, এটা সমগ্র বিশ্বের জন্য একটা একটা পথরেখা তৈরি করে দিচ্ছে। সমগ্র বিশ্ব ভারতের গণতন্ত্রকে আজকে ফলো করছে। গত 20 বছরে দুজন মাত্র প্রধানমন্ত্রী আমাদের দেশের শাসনভার সামলেছেন। গত 10 বছরে আমাদের দেশ তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তিশালী হওয়ার পথে চলেছে। একটা সুশক্তিত যদি একটা শক্তিশালী যদি গণতন্ত্র না থাকে, এটা কখনোই সম্ভব নয়। দেখুন, নির্বাচিত সরকারের বিরোধিতা করার অধিকার একটা সুশক্ত গণতন্ত্রই দেয়, কিন্তু সরকারের বিরোধিতা করতে গিয়ে আপনারা দেশের বিরোধিতা করবেন না। এইটুকুই আমার আপনাদের কাছে অনুরোধ রইল। যে ভারতবর্ষের সার্বভৌমত্ব, ভারতবর্ষের নিরাপত্তা আমাদের প্রধানমন্ত্রী সুনিশ্চিত করেছে। আজকে সারা বিশ্ব জুড়ে ভারতবর্ষের সঙ্গে সহজ সম্পর্ক রাখবার প্রচেষ্টা করছে বহু দেশ। এক দেশ, তার একটা মিশন থাকবে, একটা বিধান থাকবে, সেটা কি অন্যায় ছিল? কখনোই নয়। সেটা কিন্তু আজকে করা হয়েছে। এবং শুধু তাই নয়, আমরা 22শে জানুয়ারি দেখেছি বাবরি মসজিদ কমিটির ইকবাল আনসারি সেই প্রোগ্রামে উপস্থিত রয়েছে। সমন্বয়ে সৌভাগ্যের বাতাবরণ তৈরি হয়েছে, সেই বাতাবরণটাকে নষ্ট করবার চেষ্টা হচ্ছে। ওনার একটা কথার সঙ্গে আমি একদম একমত, কিন্তু ওর পিঠে আরেকটা কথা বলে কথাটা সম্পূর্ণ হয় যে সরকারের বিরোধিতা করতে গিয়ে রাষ্ট্রের বিরোধিতা করবে। এর উল্টো দিকের কথাটাও একইভাবে সত্যি। সরকারের বিরোধিতা মানেই রাষ্ট্রদ্রোহিতা নয়, এই কথাটাও সরকারকে অ্যাকসেপ্ট করতে হবে। এক। দুই হচ্ছে এই যে বললেন ভারতবর্ষের অর্থনীতি বাড়ছে, ঠিকই তো। 50% মানে যা আয় হয় ভারতবর্ষে তার 50% আসলে 169 জন মিলে আয় করেন, আর বাকি 50% এই যে 140 কোটির কথা বললেন, এই 140 কোটি আয় করেন। প্রশ্ন করাটা কখনোই রাষ্ট্রদ্রোহিতা নয়। এবং সেই একইভাবে যখন আমরা দেখেছি যে বিশেষ এক রাজনৈতিক দলকে দেখেছি, যখন আমাদের কোনো সেনাবাহিনীর কোনো সেনা সদস্য কোনো একটা অপারেশনে গিয়ে তার যখন মৃত্যু হয়, তখন একটা বিশেষ রাজনৈতিক দলকে দেখেছি তারা উল্লাস করে, তাদের সোশ্যাল মিডিয়ায় পোস্টে দেখে যে আজকে 2 হাতা ভাত বেশি খাবো। এবং সেই যে মনোভাব, এইটাকে আমরা সরাসরি রাষ্ট্রদ্রোহিতা ভাবেই নেব আমরা। এবং এইটা কোনোভাবেই সরকারের বিরোধিতা নয়, এটা রাষ্ট্রদ্রোহিতা। দেখুন, উনি হয়তো কোনো আল্ট্রা লেফট অর্গানাইজেশনকে মিন করছেন যতদূর আমার মনে হচ্ছে। এখন তারা ফ্রিঞ্জ, তাদেরকে এরকম একটা মেইন স্ট্রিম ডিবেটে তাদের উদ্ধৃত করা হচ্ছে ওই দীনদয়াল উপাধ্যায়, সাভারকর আর গোলমালকর, যে কোনোভাবে শত্রুকে তুমি চিহ্নিত করার জন্য এইসব অ্যালিবাইগুলো ব্যবহার করো। যে ফ্রিঞ্জ, যার কোনো প্রাসঙ্গিকতা নেই মেইন স্ট্রিমে, তাকে তার কথাটা বলো এবং তার জন্য বিরোধীদের দিকে দাঁড়িয়ে দাও, এবং সেটাই আলোচনা প্রধান হয়ে যাবে। এর অ্যালিবাইতে তুমি এবার তোমার পেশি শক্তি জাহির করো। এখানে বলে দিই, উনি যে কথাগুলো বললেন, এরকম আরেকটা ফ্রিঞ্জের উদাহরণ দিচ্ছি। রণবীর সেনা বলে একটা সংগঠন আছে, ব্যান্ড সংগঠন, সেটাও একটা ব্যান্ড মিলিশিয়া অর্গানাইজেশন। তার যিনি স্রষ্টা এবং প্রধান, সম্ভবত মারা গেছেন, মুখিয়াজি, তার জন্মদিন পালন হয়, যাদের বাড়িতে পালন হয় তারা এখন কেন্দ্রের মন্ত্রী। উনি তার বিরুদ্ধে কি বলবেন? একটা ব্যান্ড মিলিশিয়া অর্গানাইজেশন যেটা ভারত রাষ্ট্রকে চ্যালেঞ্জ করেছে, সেই রণবীর সেনার প্রধান এবং তার সেই মুখিয়াজির জন্মদিন কেন্দ্রীয় মন্ত্রীদের বাড়িতে পালন হচ্ছে। তো এইগুলো দেখুন, ফ্রিঞ্জ সব জায়গায় আছে। ফ্রিঞ্জ যদি মেন স্ট্রিম আলোচনাতে চলে আসে, তাহলে অনেক কথাটা অনেক দূর অব্দি যান। উনি সেনাবাহিনীর প্রাক্তন সৈনিক, উনি মেন স্ট্রিম, আজকে উনি জবাব দিই। এক মিনিট দাদা, উনি অনেক কথা বললেন। উনি বললেন দেশের অর্থনীতি আজকে 5 নম্বরে আছে, 10 বছরে 3-এ যাবে। এই গল্প অনেকদিন ধরে শুনছি। দেশ যখন 1947 সালে স্বাধীন হয়, তখনও ভারতবর্ষের অর্থনীতি গ্লোবাল ইন্ডেক্সে 5ম স্থানে ছিল। যদি জিডিপির হারে দেখেন, তখন আমরা 5ম ছিলাম। যদি সোভিয়েত ইউনিয়ন ধরি, তাহলে আমরা 6th পজিশনে ছিলাম। এবং তারা লাদাখ এবং অরুণাচলে এই কত 10 বছরে কত জমি নতুন করে চায়না দখল করেছে। 4000 থেকে বেশি একর ভূমি নতুন করে চায়না দখল করেছে, যে খবরটা গদি মিডিয়ার জন্য চেপে যাওয়া হচ্ছে, যার জন্য উনি এই অপলাপ মিথ্যাচারটা করতে পারছে যে খুব সুরক্ষিত। যে একটা দেশ চালু যখন স্বাধীনতা পেল, ক্ষমতার হস্তান্তর বা স্বাধীনতা যাই বলি না কেন, 15% তার স্বাক্ষর, এরম একটি দেশ
সেইখানে সাম্প্রদায়িক দাঙ্গায় বিধ্বস্ত, জাতি দাঙ্গায় বিধ্বস্ত। দেশের মধ্যে 489টি রাজন্য পরিবার আছে। সেই অবস্থার মধ্যে দিয়ে একটা দেশ এগিয়ে চলেছে এবং তার এই বৈচিত্র্যের মধ্যে একজন দাঁড়িয়ে সংসদীয় গণতন্ত্রের পরীক্ষা হচ্ছে। এখানে কংগ্রেসের কোনো প্রতিনিধি নেই। আমার তো মনে হয় কংগ্রেস যা সেই সময় যে ঘটনাটা ঘটাতে পেরেছিল এটা ঐতিহাসিক ঘটনা। এবং ভাবুন, প্রথম মন্ত্রিসভা, যে মন্ত্রিসভার সর্বাধিনায়ক জওহরলাল নেহরু, যে কোনো পৃথিবীর যে কোনো নেতার কাছে, যে কোনো দেশের কাছে গর্বের। এবং সেই মন্ত্রিসভায় যারা প্রতিনিধি স্থানীয়, আমি শুধু একে একে নামগুলো বলে যাচ্ছি, মৌলানা আবুল কালাম আজাদ, যে কোনো দেশের প্রধানমন্ত্রী হতে পারেন, প্রথম শিক্ষামন্ত্রী, প্রথম আইনমন্ত্রী হচ্ছেন বাবা সাহেব আম্বেদকর, যে কোনো দেশের অহংকার। এবং আরও একটি নাম, শিল্পমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। উনি বললেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সামনেই কিন্তু 370 ধারা প্রবর্তন হয়েছিল এবং এমন কোনো ঐতিহাসিক তথ্য পাওয়া যায় না যে শ্যামাপ্রসাদ সেই 370 ধারা তখন আপত্তি করেছিলেন। সেই 370 ধারা যখন প্রবর্তন হচ্ছিল, শ্যামাপ্রসাদ কিন্তু সেই মন্ত্রিসভার অন্যতম সদস্য এবং তিনি কোনো প্রতিবাদ করেননি। যে আমার দেশ এমন একটি দেশ যেখানে মিলিটারি কু হয়ে ক্ষমতার পরিবর্তন হয় না, যেখানে কোনো ঘটনাও নেই। আমাদের মিলিটারিরা ব্যারাকেই থাকে। আমাদের কোনো আমির, ওমরাহ বা মৌলভী, মোল্লা এরা দেশের শাসন নিয়ন্ত্রণ করে না। কিন্তু আমি সেই সময় শঙ্কিত হই, যেমন আমির, ওমরাহ, পাদ্রী এরা করে না, সাধু সন্ত বা কিংবা কোনো যদি এরাও যদি করে, আমি কিন্তু তাদের বিপন্ন মনে করি। আমি বিপন্ন মনে করি যে যদি কোনো যেমন আমি পাকিস্তান থেকে আটকে উঠি যে আমির, ওমরাহরা সেখানে শাসনতন্ত্র নিয়ন্ত্রণ করছে, মিলিটারি নিয়ন্ত্রণ করছে, আমার দেশ নিয়ন্ত্রণ করে না। কিন্তু যদি কোনো সাধু বাবা বা কোনো বৈদিক বসনধারীকে বেশি প্রশাসনের মাথায় বসে এবং সেই অনুযায়ী সেই দেশ চালনা করতে শুরু করে, আমি তখন মনে করি যে এই গণতন্ত্র বিপন্ন হচ্ছে। আপনারা দেখছেন বিতর্ক, এবং অবশ্যই একটা বিরতিতে যাব এবং বিরতির মধ্যে আপনাদেরকে আবারও জানিয়ে দেবো, আজকে যেহেতু দূরভাষে আমরা নিতে পারছেন, আগামীকাল আবারও দূরভাষের মাধ্যমে আপনাদের মতামত নেব। তাই আজকে ফেসবুক স্ট্রিমিংয়ের মধ্যে দিয়ে যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই ফেসবুকে মতামত দেবেন। যেভাবেই হোক আপনাদের জন্যই কিন্তু এই জনমতকে সার্থক করার দায়িত্ব কিন্তু প্রত্যেকের। আমরা যেমনি এটার জন্য পরিশ্রম করছি, আপনারা শুধু আপনাদের মত দেখে ভালো লাগলে লাইক দেবেন এবং অবশ্যই আপনারা কিন্তু আপনাদের মতামত মুক্ত মনে সোচ্চারে আপনারা বলবেন।
ফিরে এলাম বিরতির পর ফিরে এসে একটু প্রত্যেক দিনে যেরকম ফোন লাইন খুলি, আজ যারা জনমতে অংশগ্রহণ করেছেন, যারা শুনেছেন তাদের কি বক্তব্য, সেই বিতর্কে যারা ছিলেন, যারা শ্রোতা ছিলেন, অনেকেরই বক্তব্য থাকে আমাদের সত্যি কি করণীয় বলুন তো, আমরা তো শুধুমাত্র নিমিত্ত দর্শক, না হলে শ্রোতা, নেতারা যা বলছেন, বক্তারা যা বলছেন শুনেই থাকি, এরকম বক্তব্য অনেকে বলেছেন। কিন্তু সত্যি কি তাই? আপনাদের জন্য তো আমরা আছি, আপনাদের জনমত অনুষ্ঠানে আপনাদের নামও যাবে, যারা নাম ডিসক্লোজ করবেন তাদের নামও যাবে। আপনারা বলুন, মুক্ত মনে বলুন, সমালোচনা করুন, ভালো লাগলে ভালোটাকে ভালো বলুন, খারাপটাকে খারাপ বলুন। দেখবেন এই দেশের সংসদীয় রাজনীতি, গণতন্ত্র অনেক মজবুত হবে, নির্মল হবে, স্বচ্ছ হবে, পরিষ্কার হবে। আপনাদের বক্তব্য এবার আমরা আপনাদের কাছে তুলে ধরব। আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমাদের এই মেলার সংগঠকরা তারা এই ধরনের কোনো কাজের সঙ্গে সংশ্লিষ্ট নয়, এবং আমরা তীব্রভাবে, যিনি প্রশ্ন করেছেন তিনিও জানেন, তীব্রভাবে এই অগণতান্ত্রিক প্রক্রিয়াকে আমরা নিন্দা করি। বিগত কত বলবো 40 বছরের মধ্যে, 35-40 বছরের মধ্যে ছেলেমেয়েরা লেখাপড়া শিখছে, ইয়ং জেনারেশনটা কোনো চাকরি পাচ্ছে না, না রাজ্য সরকারের হচ্ছে না কেন্দ্র সরকার হচ্ছে, ব্যাংকগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আমরা পেনশন হোল্ডার, আমরা ব্যাংকে যদি যাই ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। কেউ ওখানটাতে এত বড় ব্যাংকের মধ্যে মাত্র দুটো ম্যাডাম ওখানে বসে থাকে, তাদের মেজাজ আলাদা একবারে। তো এই জায়গাগুলো তো সব থেকে আগে ক্লিয়ার করা দরকার। স্বাধীনতার ব্যাপার নিয়ে যে জিনিসগুলো, সামান্য জিনিসগুলোর তো স্বাধীনতা নাই, তো এই স্বাধীনতা নিয়ে লাভ কী হবে? আপনার মধ্যে যেটা আসলো যে ভারতবর্ষ উন্নতি করেছে সুতরাং আমরা গণতান্ত্রিক, এটা সম্পূর্ণ ভুল কথা। ভারতবর্ষ তো উন্নতি করবেই, এটা খুব স্বাভাবিকভাবেই হচ্ছে, এটা খুব সাধারণ জিনিস, এটা তার মানে গণতন্ত্র নয়। আজকে যেভাবে আমরা যারা ট্যাক্স পে করি তাদের পয়সাটাকে যেভাবে বিভিন্ন আজে বাজে দিকে নষ্ট করা হচ্ছে, এটা সত্যিকারের খুব খারাপ জিনিস, যাতে করে আমরা ভারতবর্ষ আরও নেমে যাই সেই অবস্থাটা হচ্ছে। আমরা বিভিন্ন সময়ে দেখছি যে মিডিয়াকে চেপে দেওয়া হচ্ছে। আজকে আমরা বলছি দেশ অনেক উন্নতি হয়েছে, দেশের জনগণের আর্থিক এবং না হয়, উন্নতি না হয়, সে দেশে কোনোদিন সে দেশ শক্তিশালী হতে পারে। তার একটা উদাহরণ দিয়ে বলি, আমাদের যদি এতই সব কিছু উন্নতি হয়েছে, তাহলে আমরা ক্ষুধা ইন্ডেক্সে পৃথিবীতে 110 নম্বর স্থানে আছি। আরও একটি প্রতিবেদনের দিকে অবশ্যই আমাদের নজর রাখতেই হবে, তার কারণ হচ্ছে এই মুহূর্তে ইন্ডিয়া অ্যালায়েন্স নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। এটাই উত্তরবঙ্গ সফরে রয়েছেন রাহুল গান্ধী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। তাদের মধ্যে কি কোনো সাক্ষাৎ হবে, কোনো জরুরি মিটিং হবে? তার কারণ ইন্ডিয়া অ্যালায়েন্সের কাছে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ভরসাস্থল। খোলা মনে বিতর্কে অংশগ্রহণ করুন না, মেনে নিতে অসুবিধা কোথায়? বারবার যিনি ভারতীয় জনতা পার্টিকে চ্যালেঞ্জ জানাচ্ছেন, তাকে মেনে নিতে অসুবিধা কোথায়? ওহো, প্রদেশ কংগ্রেস নেতৃত্বে তো আবার অন্যরকম সুরে তারা কথা বলেন। তারা তো সবসময় বলছেন সেটিংয়ের কথা, বা মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে কংগ্রেসকে ধোঁকা দিয়েছেন, কিভাবে অন্য রাজ্যে কংগ্রেসকে তিনি ভাঙতে চেয়েছেন। ভারতীয় রাজনীতির এই এক বিরাট এক গোলযোগ তৈরি হয়েছে। সংসদীয় গণতন্ত্র নিয়ে আজকে বিতর্ক করছি গ্রাউন্ড জিরো থেকে, কিন্তু এ কথাটা কি অস্বীকার করা যায়? জাতীয় দল কংগ্রেস বা বিজেপি, আঞ্চলিক দলগুলোর সাথে তাদের ব্যবহার কি সত্যি সমানুপাতিক, বন্ধু মনোভাবাপন্ন, না হচ্ছে কোথাও হচ্ছে আগ্রাসী মনোভাব, কোথায় হচ্ছে কর্তৃত্ব পরায়ণতা? এই প্রশ্নগুলো আসেই। চলুন একটু প্রতিবেদনের দিকে আজকের বিষয়ে একটু নজর রাখি। রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার তাল কেটেছে বাংলায়। জলপাইগুড়িতে যাত্রা শুরুর আগে শনিবার ধূপগুড়িতে ছেঁড়া হয় রাহুল গান্ধীর পোস্টার। রবিবারও একই ছবি ধরা পড়ে। প্রশাসনিক গাফিলতির অভিযোগ তুলে বাতিল হয়ে যায় ধূপগুড়ি এবং ময়নাগুড়িতে রাহুল গান্ধীর কর্মসূচি। সব মিলিয়ে কংগ্রেস নেতাদের কথায় চূড়ান্ত অসহযোগিতা করা হচ্ছে ন্যায় যাত্রা নিয়ে। এই বিতর্কের মাঝেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সহযোগিতা চেয়ে চিঠি দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। চিঠিতে রাহুল গান্ধীর ন্যায় যাত্রার নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন খাড়গে। সমাজ বিরোধীদের থেকে গোলমালের আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। অন্যদিকে জলপাইগুড়িতে ন্যায় যাত্রাতে যোগ দিতে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ कांग्रेस मुखपात्र जयराम रमेश। मुख्यमंत्री कहीं भी जा सकती है, मुख्यमंत्री समीक्षा करती है, जो कार्यक्रम है, जो स्कीम है, जो प्रोजेक्ट है, उनका रिव्यू करना उनका कर्तव्य बनता है। और हम जानते हैं कि
बीजेपी सरकार ने पश्चिम बंगाल के साथ कितना भेदभाव किया है। मनरेगा के लिए धनराशि नहीं भेजी है, अलग अलग ग्रामीण विकास कार्यक्रमों के लिए उन्होंने वित्तीय समर्थन नहीं दिया है। तो वास्तविक है कि राज्य के मुख्यमंत्री अलग अलग जिले में जाती हैं और समीक्षा करती हैं। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় কংগ্রেসের সঙ্গে আসন ভাগাভাগিতে নারাজ হওয়ার পর থেকেই বাংলায় ইন্ডিয়া জোটের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। একদিকে মমতা, অন্যদিকে নীতিশ কুমারের ভোলবদল প্রশ্নের মুখে ফেলে দিয়েছে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎকে। তাই এই আবহে যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মানভঞ্জনের চেষ্টায় কংগ্রেস নেতৃত্ব। জলপাইগুড়ি থেকে সুপ্রিয় বসাকের রিপোর্ট, আর+ নিউজ। আজকের মতো জনমত এই পর্যন্তই থাকছে। গ্রাউন্ড জিরো থেকে জনমত আপনাদের কেমন লাগলো ফেসবুকের মাধ্যমে অবশ্যই জানাবেন। একদিকে স্টুডিওতে বিতর্ক চলবে, দূরভাষের মাধ্যমে আপনারা অংশগ্রহণ করবেন, আবার মাঝে মধ্যে আমরা চলে যাব গ্রাউন্ড জিরোতে। হ্যাঁ, আপনাদেরকে বলে রাখি, আপনারা ফেসবুকেও জানাতে পারেন বা দূরভাষের মাধ্যমে নাম্বার যখন যায় আপনারা জানিয়ে রাখতে পারেন আমাদের পিসিআরকে। সেখানে আমাদের জনমতের টিম সবসময় থাকে, তাদেরকে জানাবেন যে আমাদের এখানে আসুন, আমরা সরাসরি ক্যামেরার সামনে কিছু বলতে চাই। চেষ্টা করব আমরা আপনাদের কাছে পৌঁছে যেতে এবং আপনাদের সাথে সরাসরি বা প্রত্যক্ষভাবে আপনাদের মতামত নিয়ে আসতে ক্যামেরার মাধ্যমে। আজ এখানেই শেষ করছি। দেখতে থাকুন আর+ নিউজ, সবার আগে সবার পাশে। ধন্যবাদ, নমস্কার।